বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। কার্তিক মহারাজকে পদ্ম সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। 26শে জানুয়ারি ঠিক আগে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র, এবং সেখানে এবারে ভারতরত্নের জন্য কারো নাম ঘোষণা করা হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন মোট 7 জন, পদ্মভূষণ পাচ্ছেন 19 জন, পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। এদের মধ্যে কার্তিক মহারাজ সহ 9 জন পশ্চিমবঙ্গের, এবং 1 জন পাচ্ছেন পদ্মভূষণ। আমরা যদি একটু দেখি সে নামগুলোর তালিকা, বঙ্গ ও বাঙালি যে পদ্মভূষণ পেয়েছেন বিবেক দেবরায়, যিনি সাহিত্য ও শিক্ষা, মরণোত্তর দিল্লি থেকে দেওয়া হয়েছে। পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং শিল্পকলায়, গোকুলচন্দ্র দাস শিল্পকলায়, মমতা শঙ্কর শিল্পকলায়, নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষা, তেজেন্দ্র নারায়ণ মজুমদার শিল্পকলা, পবন গোয়েঙ্কা বাণিজ্য ও শিল্প, সজ্জন ভজনকা বাণিজ্য ও শিল্প, স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ এই কার্তিক মহারাজ আধ্যাত্মিকতায়, বিনায়ক লোহানী সমাজসেবা, অরুন্ধতী ভট্টাচার্য বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র থেকে, অরুণোদয় সাহা সাহিত্য ও শিক্ষা ত্রিপুরা থেকে। অর্থাৎ 9 জন এই বঙ্গ থেকে রয়েছেন। 130 জন, 13 জনের মধ্যে পদ্মশ্রী। এখন প্রশ্ন হলো যে কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে, তাহলে এতজন বাঙালিকে পদ্মশ্রী দেওয়ার পেছনে তাহলে কি কোন রাজনীতি কাজ করছে? কারণ এবছর তো কোনো ভোট নেই, কিন্তু আগামী বছর আবারও সেই বিধানসভা নির্বাচন, অর্থাৎ তাই কি বাঙালি এতজনকে দেওয়া? রাজনৈতিক মহলের প্রশ্ন। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপ, যেদিন আমরা এটা অর্থাৎ এই প্রতিবেদন করছি ঠিক তার আগের দিন, অর্থাৎ 25শে জানুয়ারি, 26শে জানুয়ারির ঠিক প্রাককালে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে 113 জনের মধ্যে কার্তিক মহারাজ সহ 9 জন পশ্চিমবঙ্গের। সেই কার্তিক মহারাজ, যে কার্তিক মহারাজকে গত লোকসভা নির্বাচনে তাকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকা, এবং পরে যা জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোলমালের জন্য আঙুল তুলেছিলেন ভারত সেবাশ্রমের যে সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজের দিকে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের প্রচারে এসে আবার তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের চাপে সাধু সন্তদের অপমান করার অভিযোগ তুলেছিলেন, এবং কার্তিক মহারাজ মানহানির আইনি চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই কার্তিক মহারাজ আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, এবং তাকে যে দেওয়া হলো কার্তিক মহারাজকে, অর্থাৎ স্বামী প্রদীপ্তানন্দ, আধ্যাত্মিকতার জন্য তিনি এমন কি করলেন যে আমরা জানি না। মানে এতদিন পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘ বা বেলুর মঠ বা অন্যান্য যে সমস্ত যারা এরকম আধ্যাত্মিকতা নিয়ে কাজ করে, তাদের মধ্যে কেউ পেয়েছেন কিনা ইদানিং কিন্তু আমাদের নজরে আসেনি। তো এই যে স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজকে দিয়ে কোথাও কি আবারও সেই ভোটের রাজনীতি বা আগামী 2026-এর দিকে তাকিয়ে? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে প্রতিটা যখন রাষ্ট্র হোক বা যখন কাউকে কোনো পুরস্কার দেয়, তার পেছনে একটা মেসেজিং থাকে, একটা বার্তা থাকে। এটা সেন্ট্রাল করলেও থাকে, রাজ্য থাকে। তারা, তুমি দেখবে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন আমি তো ওনাকে পুরস্কার দিয়েছিলাম, কেউ মারা যাওয়ার পর ওনাকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল, এই কারণে দিয়েছিল। বা রাষ্ট্রে তুমি যদি কংগ্রেসের সময় থেকে ধরো, সেখানে সবসময় একটা মেসেজিং থাকে। এবার যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরো, পশ্চিমবঙ্গে স্বাভাবিক পরের বছর ভোট আসবে, সেখানে ধরো কার্তিক মহারাজকে দিলে একটা বাড়তি কেন একটা মাত্রা যোগ হয়। কারণ বর্তমান সময় কিন্তু এই বাংলাদেশের ঘটনা আর কি সারফেসে আসার পর আমরা দেখছিলাম যে আর কি হিন্দুদের ওপর বাংলাদেশে যে নির্যাতন হয়েছে,
সেখানে এখানে কার্তিক মহারাজের নেতৃত্ব পশ্চিমবঙ্গ জুড়ে, তাছাড়া অন্যান্য হিন্দু যে সংগঠনগুলো প্রচুর মিছিল করেছে, তারা এখনো করছে, তারা বিভিন্ন জনসভা করেছে, তারা তো সেভাবে এগোচ্ছে। তো সেখানে যে কার্তিক মহারাজকে যে এই যে দেওয়া, তার মধ্যে দেখো তার সামাজিক কাজ বা এই আধ্যাত্মিকতা বা সেটা তো আলাদা, কিন্তু জনমানুষে তো একটা বার্তা যাবে, তার মধ্যে করে থাকে। সে তো তার মতো করে আর কি হিন্দুত্বের আহ, জন্য বা হিন্দুত্ব যারা আছেন তাদের পক্ষে সরব হয়েছে। তাই সেই যে মেসেজিংটা যেটা যাবে, যে বা তৃণমূল কংগ্রেস তুমি দেখবে যে পরবর্তীকালে যে এইটা সে চূড়ান্ত ভোটের এতেই পড়বে, আহ, চাকচিতেই পর্যবসিত হবে, আজকে না হলে কালকে। আহ, এবং বিজেপি এবার দেখার যে আগামী দিনে কার্তিক মহারাজ শুধুমাত্র কোনো সংগঠনে বা পতাকার তলায় আসে এসে করেন না, শুধুমাত্র যেভাবে উনি হিন্দুদের নির্যাতন নিয়ে করে যাচ্ছেন সেভাবেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যান। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে দেওয়ার। তোমার তো মনে আছে যে যখন মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে বলেছিলেন যে এই সংঘর্ষের জন্য দায়ী চাপিয়েছিলেন, তারপরে প্রধানমন্ত্রী এসেও কিন্তু বলেছিলেন যে হুম। মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের স্বার্থে সাধু সন্তদের অপমান করছে কার্তিক মহারাজকে সামনে রেখেই, ফলে কার্তিক মহারাজ ফোরফ্রন্টে আছেন। এবার কার্তিক মহারাজকে সামনে রেখে এই ভোটের আরো মেরুকরণ হবে কিনা বা সেটা তো আগামী দিন বলবে। কারণ মুর্শিদাবাদে আমরা দেখলাম যে কদিন আগেই যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছে যে সেখানে রাম মন্দির করা হবে, যখন বাবরি মসজিদের কথা হুমায়ুন বলেছিল। তো আগামী দিনে কোনো সন্দেহ নেই যে এটা কিন্তু সেই দিকে একটা ইঙ্গিত তো নিশ্চয়ই দিচ্ছে বিপ্লব। আর অন্যান্য যে কথাগুলো তুমি বললে, মমতা শঙ্কর হোক, তেজেন্দ্র নারায়ণ হোক, এটা পরিষ্কার যে আর কি বাঙালিদের, দেখো বিজেপির বিরুদ্ধে প্রধান আহ, অভিযোগ যেটা বলতে পারো যে বিজেপি হচ্ছে বহিরাগত, বাংলার কালচারের সঙ্গে তাদের কোনো মিল নেই, যেটা বারবার করে ভোটের সময় আসে, যেটা সেখানে দাঁড়িয়ে বিজেপির বাঙালির কালচারকে বোঝে না, তার আহ, নেতাদের বাইরে থেকে নিয়ে আসা হয়, তারা হিন্দিতে এসে কথা বলেন, সেখানে যে সমস্ত নেতা আছেন তাই জন্য অনেক পক্ষ বলে তাদের সামনে খাড়া করে দেওয়া হয়েছে বাংলা বাঙালি বলে। তা আগে যেটা তোমার ধরো 21-এর ভোটে যেটা লড়েছিল যে বাংলা ঘরের মেয়েকেই চাই, অর্থাৎ বিজেপি বাইরের, যেটা 21-এর যেটা মূল ন্যারেটিভ ছিল তৃণমূল কংগ্রেসের, বাংলা ঘরের মেয়েকে চায়, বিজেপি বহিরাগত পার্টি, সেই ন্যারেটিভটাই তো দেওয়া হয়েছিল। তো এবার দেখা যে বিজেপি সেখানে যেমন একদিকে হিন্দুত্বের আহ একটা বলা যেতে পারে সেটা একটা কার্ড কার্তিক মহারাজকে দেখি, তেমনি এতগুলো বাঙালিকে, 9 জন বাঙালিকে সামনে দিয়ে অর্থাৎ যে বাংলাদেশে বাংলার। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে বিনা বিচারে এবং তিনি বিচার পাচ্ছেন না। সেই জায়গাটা থেকে এপার বঙ্গে যে সমস্ত হিন্দু সংগঠন, তারা এটা নিয়ে পথে নেমেছে, রাস্তায় নেমেছে। এবং শুধু তাই নয়, এখানকার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও যেখানেই মিছিল করছেন বা যাচ্ছেন, সেখানে কিন্তু একটা হিন্দুত্বের মেসেজ দিয়ে চলেছেন। সেই হিন্দুত্বের মেসেজটাকে ধরে রাখাই, তার মানে কি কার্তিক মহারাজকে পদ্ম সম্মান দিয়ে সেই দেখো বিষয়টাকে আরো হিন্দুত্বের জোরালো মেসেজ করলো। না, যেটা হচ্ছে এই যে হিন্দুরা হুম। আহ, হয়ে উনি যে লড়াইটা করছেন বলা যেতে পারে, সেই লড়াইটাকে লড়াইটাকে, এরা, হ্যাঁ। হ্যাঁ, সেই লড়াইটাকে কুর্নিশ করলো যে যে হিন্দুদের সংঘবদ্ধ হওয়ার, যেটা এবার কতটা পশ্চিমবঙ্গের মাটিতে এই হিন্দুরা কতটা সংঘবদ্ধ হবে বা হিন্দুরা কিভাবে এটা এগিয়ে নিয়ে যাবে সেটা ভবিষ্যতের বিষয়, কিন্তু একটা মেসেজ পরিষ্কার যে এটা শুধুমাত্র এখানে নয়, এটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই মেসেজিংটা শুধুমাত্র হুম। যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কথা নয়। হ্যাঁ, সেটাই আজকে এই বলছি। যে হ্যাঁ, কারণ প্রথম দিন থেকেই তো নরেন্দ্র মোদী হোক, জয়শঙ্কর হোক, বারবার করে সংখ্যালঘু নির্যাতনের বিরোধিতা করছে। ফলে এই মেসেজটা কিন্তু বাংলাদেশের পক্ষেও, যে দেখো আমরা একজন মহারাজ যে হিন্দুত্বের, ওখানে যেমন চিন্ময় কৃষ্ণ প্রভু, এখানে তেমন কার্তিক মহারাজ যে হিন্দুত্বের পক্ষে সরব হয়েছেন, আমরা কিন্তু এদের পাশে আছি, সেই বার্তাটাও দেওয়া হলো বিপ্লব। হ্যাঁ, শুধু কিন্তু আমরা যদি একটুখানি এই দেখি, এবারে যারা পদ্মশ্রী প্রাপক যারা রয়েছে, তাদের মধ্যে যেমন শিল্পপতি সজ্জন ভজনকা, শ্রী রামকৃষ্ণদেব, পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দর ভাবধারায় অনুপ্রাণিত সমাজকর্মী বিনায়ক লোহানী, রাজবংশী ভাষায় রামায়ণ মহাভারত ভগবদ্গীতার অনুবাদক এবং সাহিত্যিক নগেন্দ্রনারায়ণ রায়, এবং উত্তর 24 পরগনা যিনি ঢাকি গোকুলচন্দ্র দাস, যিনি প্রথা ভেঙে মহিলাদের দুর্গাপুজোয় ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়ে মহিলা ঢাকির দল তৈরি করেছেন, তাদেরকেও কিন্তু এই পদ্মশ্রী সম্মান দেওয়ার পেছনে কিন্তু কোথাও কি একটা ওই হিন্দু মেসেজ কাজ করলো কি?
না, রাজবংশী নিয়ে বিজেপি প্রতিবারই দেয়, দেখো রাজবংশী বা ভাষার প্রতি বিজেপি আগেও সেটা এরা হুম। জানিয়েছে। তো এবার যেটা হচ্ছে ধরো না, মহিলাদের দিয়েছে, রাজবংশী ভাষায় মমতা আর কি তো রামায়ণ মহাভারত লিখেছেন, সেটা যেমন একদিকে, অন্যদিকে ভাগবত গীতার অনুবাদক এবং সাহিত্যিক নগেন্দ্র রায় এবং গোকুলচন্দ্র, যিনি মহিলা ঢাকি অর্থাৎ প্রথা ভেঙে মহিলাদের ঢাক বাজানো শিখিয়েছেন, তিনি একটা দল তৈরি হ্যাঁ, করে। কারণ হুম। কারণ একটা তো ঠিক যে মহিলাদের পাশে আছে, মেসেজিং তো বারবার করে দিচ্ছে সেখানে। মমতা শঙ্করকে যে সত্যি তাই, দেওয়াটাও, তারা এত হ্যাঁ। ভালো, হ্যাঁ, ভালো নৃত্যশিল্পী, কোনো ব্যাপার নেই মমতা শঙ্কর। হুম। কিন্তু ওই যে বললাম যে মূল যেটা হচ্ছে যে তুমি যদি ওভাবে না দেখো, বাঙালিদের পাশে আছে, এটা হচ্ছে হুম। মূল মেসেজিং। হুম। যে এই সরকার শুধুমাত্র যে বাংলা বাঙালির পাশে থাকে, সেটা কিন্তু বড় একটা বার্তা। যে হ্যাঁ, তারা তো যাদের দিয়েছে তারা স্বাভাবিকভাবেই প্রত্যেকেই খুব গুণী শিল্পী। তারা তাদের এতদিনের কাজকে সম্মান জানানো হলো। তারা তখন, শিল্পীরা তো তাদের মতো কাজ করেন, তারপরে রাষ্ট্র তাকে সম্মান জানায়। তাহলে এতদিনের কাজকে স্বীকৃতি দেওয়া হয়। তার ফলে এতদিনের তারা যে কাজ করেছেন, তা এক একজন এক একজনের অবদান রেখেছেন নানা তাদের শিল্পকলায়, সেটাকে স্বীকৃতি জানানো হলো। এবং সেখানে বললাম যে যে এটা পরবর্তীকালে ধরো রাষ্ট্র যখন কিছু, ধরো তোমাকে একটা উদাহরণ দিই, লাস্টে যখন ভারতরত্ন দেওয়া হয়েছিল মরণোত্তর, সেখানে কর্পূরী ঠাকুরকেও দেওয়া হয়েছিল, হুম। সেখানে চরণ সিংকে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু আমরা যে 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 চরণ সিংকে দেওয়া হলো, সেখানে কিন্তু পরবর্তীকালে দেখলাম যে জয়ন্ত চৌধুরী, চয়ন সিং এর হুম। নাতি, জয়ন্ত চৌধুরী, তিনি আরএলডি। কিন্তু তিনি কিন্তু এনডিএর সঙ্গে এনডিএর সঙ্গে জোট করলেন। থেকে বড় কথা হচ্ছে চরণ সিংকে রাখাতে এই যে জাট যারা আছে তাদের কিন্তু একটা বড় মেসেজ দেওয়া হয়েছিল। এর আগে চরণ সিংকে কিন্তু এই কংগ্রেস সরকার দেয়নি। একইভাবে কর্পূরী ঠাকুরকে রাখাতে এবার তুমি দেখো কদিন পর বিহারে ভোট, সেবারে স্বাভাবিকভাবে কর্পূরী ঠাকুরের প্রসঙ্গ কিন্তু বারবার করে সেখানে উঠবে, কর্পূরী ঠাকুরকে দেওয়ার কথা। তো সে যে সামাজিক আন্দোলনের অন্যতম বড় মুখ। তো প্রতিটার ক্ষেত্রে আমি বললাম যে একটা, সেটা তুমি যে কোনো সময় থাক, একটা না একটা মেসেজিং থাকে। এটাও তার থেকে আলাদা নয়, বিপ্লব। হ্যাঁ। হ্যাঁ, এখানে আরেকটা মেসেজ এ রাজ্যের নয় কিন্তু অন্য রাজ্যের হলেও, তিনি মুসলিম হয়েও গণপতি ও রাম ভজনের জন্য যিনি বিখ্যাত, রাজস্থানের লোকশিল্পী ভজনের বেগম বাতুল বেগম কিন্তু পদ্মশ্রী দেয়া হয়েছে এখানে। তো যাই হোক, এখন না, সে তো এই, বিজেপি বলছেই, দেখো হ্যাঁ, সব মুসলমান তো এ নয়, রাষ্ট্রবাদী যারা মুসলমান রাষ্ট্রবাদী ধরো মুসলমান যখন, অর্থাৎ, এবং হ্যাঁ, একদিকে আহ, হিন্দুত্ব, অন্যদিকে রাষ্ট্রবাদ, রাষ্ট্রের। হ্যাঁ, এবার হ্যাঁ। তারা ধরো হুম। যখন যখন বাজপেয়ী ছিলেন, তিনি তো তখন কালামকে রাষ্ট্রপতি করেছিলেন। হুম। ফলে তাদের তো তাদের সবসময় যেটা বলছে যে রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে, তাহলে তাদের মতো করে দেখো। সেটা আমাদের ভালো লাগতে পারে, আমাদের মন্দ লাগতে পারে, সমালোচনা হতে পারে, তাদের মেসেজ কিন্তু খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। একদম, একদম। তো এখন দেখা যে 2026 বিধানসভা নির্বাচন, সেই দিকে তাকিয়েই কি, যদিও 2026 এপ্রিল নাগাদ আমাদের এখানে নির্বাচন হবে, কিন্তু আরো একটি অর্থাৎ পদ্ম সম্মানের বছর রয়েছে আমাদের হাতে, 26শে জানুয়ারির আগে। তখন আরো কাকে দেয় সেদিকে নজর রাখবো, কিন্তু এখন এবারে যে 9 জন, অর্থাৎ 113 জনের মধ্যে 9 জন কার্তিক মহারাজ সহ 9 জন পশ্চিমবঙ্গের, এবং কার্তিক মহারাজকে আধ্যাত্মিকতা দেওয়াটা, এটা কিন্তু একটা বড় মেসেজ। যখন বাংলাদেশের আবহে হিন্দিত্বের একটা জিগির ওপার বাংলা এপার বাংলায় উঠেছে, সেইখানে কিন্তু কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিয়ে একটা অন্য বার্তা বোধহয় দেওয়া হলো। সেদিকেই এখন নজর, যে সেই বার্তা কতটা কাজে লাগে আগামী দিনে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।